প্যাডাগজি। তো আপনারা জানেন যে আমরা প্যাডাগজির সিরিজ আমরা একটা টপিকও যাতে আপনাদের মিস না হয়। প্যাডাগজিতে সিটেট পরীক্ষায় প্যাডাগজিতে আপনাদের 90 নম্বর আসে ওভারঅল। তো এই আমার যদি সবগুলা ক্লাস আপনারা দেখতে পারেন, তাহলে এই 90 র মধ্যে 90 আপনারা পাবেন, সেটা কনফার্ম, আমি গ্যারান্টি বলে দিচ্ছি। বাংলা ভাষায় তো আপনাদের 15 নম্বর থাকছে প্যাডাগজিতে, সিডিপির 30, তারপর পেপার 1 এ ম্যাথসের 15, তারপর ইবিএস এর 15, তারপর আ আমাদের যে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 যেখানে থাকছে, এখানে থাকছে। তো এখানে দেখুন এই ৪ 15 60 আর ৩০ ৯০। সুতরাং এই ৯০ মার্কের প্যাডাগজি আপনার থাকবে এবং আমরা প্যাডাগজি সিরিজটা এমনভাবে আমরা কন্টিনিউ করতে যাচ্ছি, যাতে করে প্রত্যেকটা বাংলার পাশাপাশি, বাংলা তো আপনাদের 100% হেল্প হবে একদম নো ডাউট। তো বাংলার পাশাপাশি আপনাদের ইংলিশ বলুন, অ্যাসামিজ বলুন কিংবা ইবিএস কিংবা সোশ্যাল সায়েন্সের যেখানেই প্যাডাগজি থেকে প্রশ্ন আসবে, তো এই আমাদের সিরিজটা আপনাদের কাজে আসবে। ঠিক আছে? তো অতি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। দেখতে থাকুন প্রত্যেকটা প্রশ্ন এবং কারেক্ট আনসার কেও আপনারা একটু দেখার চেষ্টা করুন। তো এই সিরিজের আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা কোয়েশনটাকে বাইলিঙ্গুয়াল রেখেছি। একদিকে বাংলা, একদিকে ইংলিশ। কেন রেখেছি স্যার? কারণ এই যে বাংলাটা শুধু আপনারা বাংলা ভাষার জন্য বাংলাটা দেখতে পারেন। আর ইংলিশ ভাষাটা আপনারা বাকি যে প্রত্যেকটা সাবজেক্ট, বাকি যে অন্য সাবজেক্ট রয়েছে, এই অন্য সাবজেক্টগুলোতে কিন্তু আপনাদের বাংলাতে কিন্তু প্রশ্ন আসবে না পরীক্ষায়। পরীক্ষায় আসবে আপনাদের ইংরেজিতে প্রশ্ন। তো ইংরেজিতে প্রশ্ন যদি আপনাদের সামনে থাকে, যদি জিনিসটা বুঝেন, তাহলে আপনারা অনায়াসে সলভ করতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করব মাত্র ২০ টা এমসিকিউ। তো এই ২০ টা এমসিকিউ দের মধ্যে কার কতটা আনসার কারেক্ট হচ্ছে সেটা আপনারা বলবেন। ক্লিয়ার ভাই? তো ১ম কোয়েশনটা স্টার্ট করি এবং আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কারেক্ট আনসার কি হবে। একজন আদর্শ ভাষা শিক্ষকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? দ্য মোস্ট ইম্পোর্টেন্ট থিং ফর অ্যান আইডিয়াল ল্যাঙ্গুয়েজ টিচার। ভাষা শিক্ষকের জন্য আদর্শ গুরুত্বপূর্ণ ভাষা শিক্ষকের জন্য উনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উনি কি করবেন? হি শুড হ্যাভ প্রপার নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ লিটারেচার ইন হুইচ হি উইল টিচ। তিনি যে ভাষায় পড়াবেন সেই ভাষার সাহিত্যের সম্যক জ্ঞান থাকা উনার দরকার। হি শুড হ্যাভ প্রপার নলেজ অফ দ্য গ্রামার অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ হি উইল টিচ। তিনি যে ভাষাটা পড়াবেন সেই ভাষার ব্যাকরণ সম্পর্কে ওনার সঠিক জ্ঞান থাকা দরকার। হি শুড প্রনাউন্স দ্য কারেক্ট ওয়ার্ডস অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ হি উইল টিচ। উনি যে ভাষাটা পড়াবেন সেই ভাষার সঠিক শব্দগুলিকে যেন উনি শিক্ষক নিজে উচ্চারণ করতে পারেন। তো এই ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 1 এর কারেক্ট আনসারটা কি হবে? নাকি উপরের সবগুলি? তো একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যদি ভালো করে যদি ভাষা শিক্ষা দিতে চাই বা ভালো করে যদি আমরা পড়াতে চাই, তাহলে যে বিষয়টাকে পড়াবো এই বিষয়ের প্রপার লিটারেচার নলেজ থাকতে হবে, প্রপার গ্রামাটিক্যাল নলেজ থাকতে হবে এবং প্রপার আমাদের এই যে ভাষার যে উচ্চারণ যেটা প্রনাউন্সিয়েশন, এটাও কিন্তু আমাদের প্রনাউন্সটা থাকতে হবে। সুতরাং এই ক্ষেত্রে অল অফ দ্য অ্যাবভ বা উপরের সবগুলি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে? তারপর দেখি। এবার দেখুন কারেক্ট আনসার কি হচ্ছে, নিচের কোনটি সঠিক? আরোহী পদ্ধতি, এটা আরোহী হবে। আচ্ছা দুঃখিত। আরোহী পদ্ধতির প্রয়োগ দ্বারা মাতৃভাষা শিক্ষা দেওয়া উচিত। মাদার টাং শুড বি টট বাই অ্যাপ্লাইং ইন দ্য অ্যাসেন্ডিং মেথড। অবরোহী পদ্ধতির দ্বারা মাতৃভাষা শিক্ষা দেওয়া উচিত। মাদার টাং শুড বি টট বাই দ্য ডিসেন্ডিং মেথড। আরোহী এবং অবরোহী এই দুটি পদ্ধতির দ্বারা মাতৃভাষা দেওয়া উচিত। একমাত্র ভাষা হিসাবে শিক্ষা দেওয়া। মাদার টাং শুড বি taught by both ascending and descending method. Teaching only the mother tongue. Only the descending method is the only way to the mother tongue learner. কেবলমাত্র অবরোহী পদ্ধতি মাতৃভাষা শিক্ষার্থীর একমাত্র পথ। তো নিচের কোনটি সঠিক কারেক্ট আনসার দেখি। প্রথমে দেখুন, এখানে দেখুন একমাত্র ভাষা আর কেবলমাত্র ভাষা। এই একমাত্র এবং কেবলমাত্র অর্থাৎ অনলি। তো প্যাডাগজিতে আমরা যেখানেই অনলি দেখব সঙ্গে, সঙ্গে অপশনগুলাকে আপনি এলিমিনেট করে দেবেন। অর্থাৎ এই অপশন নাম্বার সি এবং ডি আমাদের কারেক্ট আনসার হবে না। এই অপশন নাম্বার সি এবং ডি আমাদের কারেক্ট আনসার কখন হবে না। আচ্ছা, ডিসেন্ডিং অর্ডার এবং অ্যাসেন্ডিং অর্ডার মানে আরোহী এবং অবরোহী। এটাকে অন্য বলা যায় যে ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ। তো সবসময় আমরা কি করি? ইন্ডাকটিভ মেথডে আমরা পড়াই। ক্লিয়ার? তো মাদার টাং সবসময় আমাদের কি করতে হবে? ইন্ডাকটিভ মেথড মানে নোন টু আননোন, সহজ থেকে কঠিন। ঠিক আছে? বিশেষ থেকে সাধারণ, অর্থাৎ সহজ থেকে কঠিনের দিকে আমরা যাব, জানা থেকে অজানার দিকে আমরা পড়াবো।
ছোট্ট শিশুদের ১ম এ কি অজানা একটা জিনিসে আনবো? ১ম এই তাকে বলব এই সৌরজগৎ। ১ম এ তাকে সৌরজগৎ বলব না ভাই। ১ম এ যে জিনিসটা তার হাতের কাছে আছে ওটাকে দেখতে হবে। ঠিক আছে না? আচ্ছা এই দেখুন আরোহী পদ্ধতি সম্বন্ধে যে ডিটেইলস এক্সপ্লেনেশন যেটা দেওয়া আছে কি বলেছে, যে পদ্ধতিতে উদাহরণের মাধ্যমে সংজ্ঞা গঠন করা হয় সেটা হচ্ছে আরোহী পদ্ধতি। অর্থাৎ ছাত্রদেরকে আমরা সবসময় কি করি? ১ম এ একটা উদাহরণ দেই। উদাহরণ দিয়ে এই কনসেপ্টটা তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আরোহী পদ্ধতি এবং ১ম এই যখন আমরা ছাত্রদেরকে ভাষা শেখাবো, তখন এইভাবে এক্সাম্পল টু রুল আমরা যাব। ক্লিয়ার? আর আরোহী পদ্ধতিটা ঠিক উল্টোটা। ক্লিয়ার? এখানে পুরা ডিটেইলস আছে। আপনারা আমাদের সহজগুরু অ্যাপে পিডিএফটা আপলোড হয়ে গেছে। আপনারা এখানে গিয়ে এটা দেখে নিতে পারবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার ৩ কি বলেছে দেখি? পাঠ চলাকালীন শিক্ষাকে আরো আকর্ষণীয় করতে একজন শিক্ষকের জানতে হবে। To make learning more interesting during the lesson, the teacher should know. একটা ক্লাসকে আরো ইন্টারেস্টিং করতে গেলে ক্লাসের সময় একজন শিক্ষককে কোন বিষয়ে জানতে হবে? অর্থাৎ আমি ক্লাস নিচ্ছি, তো এই ক্লাসটাকে আরো আকর্ষণীয় করতে গেলে আমাকে কি জানতে হবে? কোয়েশ্চেন নাম্বার 3 এখানে দেখুন বিধিবদ্ধ শিক্ষা অর্থাৎ ফর্মাল এডুকেশন, নিয়মানুবর্তিতা মানে ডিসিপ্লিন, তারপরে হচ্ছে অভিনয় অর্থাৎ অ্যাক্টিং এবং খেলাধুলা মানে হচ্ছে স্পোর্টস। তো এখানে কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 3 কারেক্ট আনসার কি হবে একটু বলুন তো আপনারা? এখানে দেখুন ক্লাসের সময় আমরা যে শিশুদের পাঠদান করি, বিভিন্ন মেথডে পাঠদান করি। তো সবথেকে ভালো অর্থাৎ ছোট শিশুদের ক্ষেত্রে প্লে ওয়ে মেথড বলুন বা রোল প্লে মেথড বলুন, ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোট শিশুরা তো আপনি যদি তাদেরকে অভিনয় করে কিংবা অ্যাক্টিং করে যদি তাকে বোঝান, তাহলে সেই জিনিসটা কিন্তু খুব ভালো করে বুঝে নিতে পারবে। ছোট শিশুদেরকে যতই রোল প্লে এর মাধ্যমে কিংবা অ্যাক্টিং এর মাধ্যমে বুঝাবেন, তখন ছোট শিশুরা খুব সহজে আপনার জিনিসটা বুঝে নিতে পারে। ক্লিয়ার ভাই? এবার কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখি? হুম, একটি প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। এটি শিক্ষাদানের কোন শ্রেণীর প্রশিক্ষণ? এটা আমাদের হোয়াট টাইপ অফ টিচিং আ ট্রেনিং আ ইস অ্যান এসে রাইটিং কম্পিটিশন। এসে রাইটিং কম্পিটিশনটা একটা শিক্ষাদানের কোন ধরনের প্রশিক্ষণ? কম্পিটেন্সি বেসড না ওয়ার্কশপ বেসড নাকি অবজারভেশন নাকি ডেভেলপমেন্ট? সামর্থ্য ভিত্তিক নাকি কর্মশালা না পর্যবেক্ষণ নাকি অভিনয় ভিত্তিক? একটা প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। আমরা ছাত্রদের বললাম যে একটা আমরা কম্পিটিশন করব। এখানে এসে রাইটিং কম্পিটিশন হবে। তো এসে রাইটিং কম্পিটিশনটা কি ধরনের কাজ? তো এটা কোয়েশ্চেন নাম্বার 4 এটা কারেক্ট আনসার বা এটা হচ্ছে একটা ওয়ার্কশপ বেস একটা কর্মশালা। তাদেরকে আমরা ১ম এ কাজ দিলাম। তাদেরকে ওয়ার্কশপ দেওয়া হলো। এটা কাজ দেওয়া হলো। তাদেরকে ওয়ার্ক দেওয়া হলো। যে তোমরা নিজে এই ওয়ার্কটা করো, কাজটা করো। তারপর তোমাদের ভালো এবং খারাপের দিকটা আমরা দেখব। ক্লিয়ার? কে জিতলে কে হারলে প্রতিযোগিতায় সেটা পরে দেখা যাবে। আগে তোমরা এসে রাইটিং কম্পিটিশনে তোমরা অংশগ্রহণ করো। তাদেরকে দিয়ে আমরা এসে রাইটিং কম্পিটিশন করাইলাম। এটা হচ্ছে তার ওয়ার্কশপ বেসড। ক্লিয়ার? তারপর হচ্ছে ভাষার বোধ পরীক্ষণ হলো ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন টেস্টিং ইজ কারেক্ট আনসার কি হবে? এটা হচ্ছে সুষ্ঠু শিক্ষাদান, ভাবের আদান-প্রদান, মনোসমীক্ষণ এবং কোনটিই নয়। তো এটা কারেক্ট আনসার হবে প্রপার টিচিং বা সুষ্ঠু পাঠদান। ভাষার বোধ পরীক্ষণ কোনটা? এটা হচ্ছে সুষ্ঠু পাঠদান। কেন এটা কারেক্ট আনসার? তার এক্সপ্লেইন আমরা একটু দিচ্ছি। বোধ পরীক্ষণ কথার আক্ষরিক অর্থ হচ্ছে ওই যে বোধ পরীক্ষণ দেখতে পাচ্ছেন, এই বোধ পরীক্ষণ কথার আক্ষরিক অর্থ হচ্ছে অর্থবোধ বা জ্ঞান যাচাই করা। বাংলা ভাষায় লিখিত কোনো নির্বাচিত গদ্যাংশ বা অনুচ্ছেদ পড়ে সেই অংশে লেখকের বক্তব্য কি তা শিক্ষার্থী বুঝতে পারছে কিনা না তা জানবার জন্য প্রশ্ন করা হয়। অর্থাৎ বোধ পরীক্ষণ মানে কম্প্রিহেনশন টেস্ট। ঠিক কম্প্রিহেনশন টেস্ট সে যদি পড়ে, তো পড়ার পরে সে নিজেটা যদি বুঝতে না পারে যে এখানে কি লেখা ছিল, এখানে লেখকের কি বক্তব্য ফুটে উঠেছে, এটা যদি শিক্ষার্থী বুঝতে না পারে বা আমি একটা প্যাসেজ সে পড়লো, ধরে নিন এখান থেকে এতটুকু পর্যন্ত একটা প্যাসেজ। আমাদের পরীক্ষায় কিন্তু প্যাসেজ আসে ল্যাঙ্গুয়েজ অন ল্যাঙ্গুয়েজ 2 তে। এই প্যাসেজটা পড়ে যদি আমি আনসার করতে না পারি, তার মানে আমার সেই বোধ পরীক্ষণটা হলো না। আমার সেই কম্প্রিহেনশন টেস্টটা হলো না। তো এটা কারেক্ট আনসার হবে সুষ্ঠু শিক্ষাদান পদ্ধতি। প্রপার টিচিং দিতে হবে ছাত্রদের যাতে করে তারা এই প্যাসেজটা পড়ে জিনিসটাকে ভালো করে বুঝতে পারে। এটাকে ইংরেজিতে কি লেখা আছে একটু দেখি। দ্য লিটারাল মিনিং অফ দ্য ওয়ার্ড কম্প্রিহেনশন টেস্টিং is to check the meaning, to check the meaning or to check the knowledge। এখানে তার এই যে এইগুলা পড়ে সে কতটুকু এটার অর্থ বুঝলো কিংবা সে এই বিষয়ে কতটুকু জ্ঞান লাভ করতে পারলো।
আফটার রিডিং এ সিলেক্টেড প্রোজ, প্যাসেজ অর প্যারাগ্রাফ, একটা প্রোজ বলুন কিংবা প্যাসেজ বলুন কিংবা প্যারাগ্রাফ বলুন, সেটা বেঙ্গলিতে রিটেন হোক বা ইংলিশে রিটেন হোক, যাই হোক, কোয়েশ্চন আর আস্কড টু ফাইন্ড আউট ওয়েদার দ্য স্টুডেন্ট হ্যাজ আন্ডারস্টুড হোয়াট দ্য অথর ইজ সেইং ইন দ্যাট প্যাসেজ। অর্থাৎ এই প্যাসেজে এই অথর কি বলেছেন বা এই রিলেটেড প্রশ্নগুলা কি, কি হতে পারে, এই জিনিসগুলা যদি ছাত্ররা সলভ করতে না পারে, তার মানে তার ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনটা হয়নি। ক্লিয়ার ভাই? ভাষা শিক্ষা উপকরণ যেটা হচ্ছে বা টিএলএম, আমরা সবসময় বলি এটা হচ্ছে একটা শিক্ষক, সহায়ক শিক্ষক, নাকি ছাত্র বন্ধু, নাকি দ্বিতীয় শিক্ষক, নাকি প্রধান শিক্ষক। টিচিং ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়াল, ল্যাঙ্গুয়েজ টিচিং ম্যাটেরিয়ালস আর অ্যাসিস্ট্যান্ট টিচার, স্টুডেন্টস ফ্রেন্ড, নাকি সেকেন্ড টিচার, নাকি হেড টিচার। তো কোয়েশ্চন নাম্বার 6 ছোট্ট প্রশ্ন কিন্তু ঘাবড়ে দেবে। কোয়েশ্চন নাম্বার 6 এর কারেক্ট আনসার কি হবে? ল্যাঙ্গুয়েজ টিচিং ম্যাটেরিয়ালস। তো টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা শিক্ষণ উপকরণ মানে কি? এটা হচ্ছে আমরা শর্টকাটে যদি বলি তাহলে আমরা বলতে পারি টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। তো টিএলএম এর সহযোগে যখনই আমরা শিক্ষাদান করি না কেন, তখন কি হয়? শিক্ষাদানটা স্বতঃস্ফূর্ত হয় এবং আমরা ছাত্রদেরকে জিনিসটা খুব কম সময়ে তাদেরকে খুব ভালো করে বুঝাইয়ে দিতে পারি। ক্লিয়ার ভাই? তাদেরকে বুঝিয়ে দিতে পারি। তো এই যে ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডটা হচ্ছে আমাদের সহায়ক শিক্ষক হিসাবে কাজ করে। অর্থাৎ শিক্ষকের সহায়ক। মানে এই টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস টা শিক্ষককে সহায়ক করে। ক্লিয়ার না? শিক্ষককে সহায় করে। অ্যাসিস্ট্যান্ট টিচার মানে সহায়কারী শিক্ষক। তো এখানে এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট বলতে এটি কথা বলা হয়েছে না এখানে। এই সহায়ক শিক্ষক বলতে আমরা যে ছাত্রদের যখন পাঠদান করব, তখন শিক্ষককে এই ছাত্রদেরকে তার কনসেপ্টটা বুঝাতে অনেক সাহায্য করবে। এই অর্থে কারেক্ট আনসার এখানে সহায়ক শিক্ষক আমরা বলতে পারি। বাকি এখানে এক্সপ্লেইন আছে, আমি আগেও বলেছিলাম যে পিডিএফ অলরেডি আপলোড আছে আমাদের এই সহজগুরু অ্যাপে। আপনারা প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে যদি কোর্সে জয়েন হয়ে যান, তাহলে সবগুলা পিডিএফ আপনারা পেয়ে যাবেন এক, এক করে। আ কোন বিশেষ সূত্র থেকে সাধারণ সূত্রে উপনীত হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? হোয়াট ইস দ্য মেথড হোয়াট ইস দ্য মেথড অফ অ্যারাইভিং এট এ জেনারেল ফর্মুলা টু স্পেসিফিক, মানে জেনারেল টু স্পেসিফিক। আমরা জেনারেল টু স্পেসিফিক এ যাব। ঠিক আছে ভাই? তো জেনারেল টু যদি স্পেসিফিক এ যাই তখন সেটাকে কি বলা হয়? সাধারণ থেকে নির্দিষ্ট, বিশেষ থেকে সাধারণে। ঠিক আছে? জেনারেল ফর্মুলা ফ্রম এ স্পেসিফিক ফর্মুলা, অর্থাৎ স্পেসিফিক থেকে জেনারেলে। ইয়েস, এখানে একটু কোয়েশ্চনটা দেখুন। এই দেখুন কোয়েশ্চন পড়তেই কিন্তু গন্ডগোল হলে আনসারটা ভুল হবে। হোয়াট ইস দ্য মেথড অফ অ্যারাইভিং এট এ জেনারেল ফর্মুলা ফ্রম এ স্পেসিফিক ফর্মুলা, মানে স্পেসিফিক থেকে আমাদের জেনারেল যেতে হবে। তো আমরা জানি বিশেষ থেকে সাধারণে যখন যাই তখন আমাদের কি হয়? তখন সেটা হয় কোয়েশ্চন নাম্বার 7 কারেক্ট আনসার কি বলুন? আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড কিংবা অ্যাসেন্ডিং মেথড। প্রথমে আমরা একটা বিশেষ কিছু একটা দিয়ে, যেমন আমি একটা তাদেরকে একটা মনে করুন তাকে আমি একটা কাউ দেখালাম। তো এই কাউটা কি কালার ভাই? এই কাউটা দেখো রেড। তো এই কাউ দেখো, এই কাউয়ের কয়টা পাও রয়েছে? ৪ টা পাও। আমি তাকে আরেকটা বিশেষ কাউ দেখালাম, আরেকটা নির্দিষ্ট আরেকটা কাউ দেখালাম, স্পেসিফিক একটা কাউ দেখালাম। এটা কালার কি? এটার কালার হচ্ছে ব্লু। এই দেখো এটা হচ্ছে ব্লু কালার একটা কাউ। এটা দেখো তো কয়টা পাও? ৪ টা পাও। এবার দেখুন তাকে ২ টা কাউ আমি দেখালাম। এই রেড কাউটার পাও হচ্ছে ৪। এটা হচ্ছে কি স্পেসিফিক কাউ। এটা হচ্ছে কি? এটা ব্লু কাউ। এটাও কিন্তু একটা স্পেসিফিক কাউ। এটারও কিন্তু পা ৪। তো এবার আমি সাধারণে যেতে পারি। কিভাবে? এই দেখো এই কাউটারও পাও ৪ এবং এই কাউটারও পাও ৪। অর্থাৎ যত কাউ হবে, যত গরু হবে প্রত্যেকের পাও কিন্তু কি হবে? ৪ টাই হবে। ক্লিয়ার? তো এইভাবে আমরা এই যে বিশেষ থেকে সাধারণের দিকে যাই। এটা হচ্ছে কি আরোহী পদ্ধতির উদাহরণ। নেক্সট, একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য হচ্ছে The characteristics of a ideal teachers are a loud voice, a strong voice, a voice in many languages, a soft voice. উদাত্ত কণ্ঠস্বর, তীব্র কণ্ঠস্বর, নানা ভাষায় কণ্ঠস্বর, মৃদু কণ্ঠস্বর। কোয়েশ্চন নাম্বার 8। এবার দেখুন তীব্র মানে স্ট্রং, সেটা হবে না, মানে তীব্র মানে হচ্ছে না। নানা ভাষায় কণ্ঠস্বর, একসঙ্গে আমি অনেক ভাষায় কণ্ঠ দিতে পারবো না। আর সফট ভয়েস আমরা বলতে পারি না। কেননা মিষ্টি কথা অনেক সময় আমরা বলি না দুষ্ট লোকের মিষ্টি কথা, সেটা অন্য কথা। কিন্তু লাউড ভয়েস কিংবা এমন একটা ভয়েস আমরা দিতে হবে যাতে সেটা সব শিক্ষার্থীর কানে গিয়ে পৌঁছায়।
আমাদের যেটা আওয়াজটা এমনভাবে আওয়াজ দিব, ছাত্রদের সঙ্গে কথা বলবো, যাতে করে উদাত্ত কণ্ঠস্বর ব্যবহার করব, যাতে করে সব ছাত্রদের কানে গিয়ে অন্তত আমার কথাটা পৌঁছায়। ইভেন আমার লাস্ট বেঞ্চে যে ছাত্রটা বসে আছে, সেও যেন আমার কথাটা শুনতে পায়। যদি সে আমার কথা শুনতে না পায়, তাহলে সে বুঝবে না। তাই উদাত্ত কণ্ঠস্বর কিংবা লাউড ভয়েস আমার দিতে হবে এজ এ আইডিয়াল টিচার হিসাবে। যখন কোনো একটি শিশু ভাষার সাহায্যে তার পরিবেশ সম্পর্কে ভাষা জ্ঞান অর্জন করে বা জ্ঞান অর্জন করে, তখন তাকে কি ধরনের সাহায্য দেওয়া উচিত? হোয়াট কাইন্ড অফ হেল্প শুড বি should a child be given when she is acquiring knowledge about his or environmental through language? অর্থাৎ এখানে প্রশ্ন কি বলেছে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। যখন কোনো একটি শিশু ভাষার সাহায্যে তার পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করে, তখন তাকে কি ধরনের শিক্ষা দেওয়া উচিত? সে তার নিজে নিজে কি করছে, তার এনভায়রনমেন্ট থেকে ভাষার অনেক সহায়তায় সে নিজে থেকে অনেক কিছু জিনিস অর্জন করতে পারছে। প্রতিনিধিমূলক সাহায্য, নিজস্ব চিন্তা চেতনামূলক সাহায্য, একান্তই কল্পনামূলক সাহায্য, নাকি কোনোটাই নয়? তো এটা কারেক্ট আনসার হবে সেলফ থিংকিং হেল্প। অর্থাৎ সে নিজে থেকে নিজে চিন্তা করতে পারছে। তো নিজে থেকে নিজে যখন একটা ছাত্র চিন্তা করতে পারবে, শিশু চিন্তা করতে পারবে, নিজে নিজে বুঝার চেষ্টা করবে, এর থেকে ভালো জিনিস, বড়িয়া জিনিস আর কিছু হতে পারে না। আমরা তাকে উৎসাহিত করব, মোটিভেট করব, যাতে করে সে নিজে নিজে আর অনেক কিছু জিনিস চিন্তা করতে পারে, নিজে নিজে অনেক কিছু জিনিস বুঝে নিতে পারে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিখে নিতে পারে। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে সেলফ থিংকিং হেল্প। নিচের কোনটি পাঠ পরিকল্পনার পদ্ধতি বা কৌশল নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মেথড অর স্ট্র্যাটেজি অফ লেসন প্ল্যানিং? আপনারা সবাই যারা এখানে এক্সাম দিতে চলেছেন, আপনারা সবাই হয়তো বা ডিএলএড নতুবা আপনারা বিএড করেছেন, রাইট? যারা ডিএলএড কিংবা বিএড করেছেন, আপনারা জানেন যে হোয়াট ইজ লেসন প্ল্যান। আমরা অনেক লেসন প্ল্যান লিখেছি ভাই, তাই না? আপনিও লিখেছেন, আমিও লিখেছি। লেসন প্ল্যান ছাড়া ডিএলএড এবং বিএড সম্পূর্ণ হয় না। তো এই নিচের কোনটি লেসন প্ল্যান কিংবা পাঠ পরিকল্পনার একটা কৌশল নয়? কোয়েশ্চেন নাম্বার 10। হার্বাটীয় পদ্ধতি, মূল্যায়নধর্মী পদ্ধতি, মরিসন পদ্ধতি, না পেভলভ পদ্ধতি? তো পেভলভ মেথড অর্থাৎ পেভলিয়ান মেথডে আমরা লেসন প্ল্যানের কোনো কিছু পাই না। লেসন প্ল্যানটা আসলে কি? শিক্ষার্থীরা কি শিখবে, কিভাবে তা শেখানো হবে, কিভাবে তার শিখন মূল্যায়ন করা হবে, সেই সম্পর্কে শিক্ষকদের দৈনন্দিন নির্দেশনা হলো পাঠ পরিকল্পনা। ক্লিয়ার? এবার দেখুন, এখানে কিছু অ্যাডিশনাল কিছু দেওয়া আছে। আ এখানে দেখুন, জাহান ফ্রেডরিক হার্বার্ট। তিনি একজন জার্মান দার্শনিক ছিলেন, মনোবিজ্ঞানী এবং শিক্ষাবিদ। তাকে ফাউন্ডার অফ প্যাডাগজি এজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন হিসাবে বিবেচনা করা হয়। জিনিসটা জানবেন। প্যাভলভ কি পরীক্ষা করেছিলেন? কুকুরটির গালে বিশেষ পদ্ধতির ছিদ্র করে রবারযুক্ত কাচের নল-নালা, এগুলো আপনারা জানেন, কিন্তু প্যাভলভের যে পরীক্ষা করেছিলেন, প্যাভলভের এক্সপেরিমেন্ট বা ফ্রেডরিক্স হার্বার্টের এক্সপেরিমেন্ট, এগুলো সবগুলা কিন্তু এক্সপ্লেইন করা আছে। ক্লিয়ার? তো এবার পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 11। একজন শিক্ষক যখন ছাত্রছাত্রীদের ব্যাকরণ শিক্ষা দেবেন, তখন তার প্রধান কাজ কি হবে? একজন শিক্ষক যখন তার ছাত্রছাত্রীদেরকে ব্যাকরণ শিক্ষা বা গ্রামার শিক্ষা দেন, তখন এই শিক্ষকের প্রধান কাজ কি? When a teacher teaches grammar to students, his main task will be, তখন তার মেইন বা প্রধান কাজ কি হবে? কোয়েশ্চেন নাম্বার 11। To give special emphasis on language learning, to maintain a close connection between student and language learning, to correct student error in language learning, none of the above. যখন আমরা ছাত্রদের ব্যাকরণ শিক্ষা দেই, গ্রামাটিক্যাল তাকে ট্রিট দেওয়ার চেষ্টা করি, গ্রামার শিখাবার চেষ্টা করি, তখন একজন শিক্ষকের উচিত কি? কোয়েশ্চেন নাম্বার 11। ভাষা শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া, ভাষা শিক্ষার সঙ্গে ছাত্রছাত্রীর নিবিড়ভাবে যোগসূত্রতা রক্ষা করা, ভাষা শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ত্রুটি দূর করা। এবার দেখুন, যখন আমরা গ্রামার যখন শেখাবো, গ্রামারের সময় কিন্তু অনেক কিছু ভুল হয়। গ্রামার যখন আমরা ছাত্রদের শিখাবো, গ্রামারের সময় কিন্তু অনেক ভুল দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 11, ঠিক আছে না? ক্লিয়ার? অনেক ভুল ত্রুটি দেখা দিতে পারে গ্রামারের সময়। খুব জটিল টাইপ তো। তাই আমরা কি করব? টু কারেক্ট স্টুডেন্টস এরর ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং। ছাত্রদের এই যে ভাষা শিক্ষার ক্ষেত্রে যে সকল ভুল হবে, ভুলগুলো আমরা যে সংশোধন করে দেব,
তখন তার গ্রামাটিক্যালি জিনিসটা কারেক্ট হয়ে যাবে। একটি শ্রেণীকক্ষে অসম পরিবেশ বলতে বোঝায় অর্থাৎ an uneven environment in a classroom mess। ক্লাসরুমে মানে কোন জিনিসটা একটা অসুবিধা সৃষ্টি করতে পারে? ১ নম্বর বিশৃঙ্খলা, শিক্ষা ও উপকরণের অভাব, ছাত্রছাত্রীর অনুপস্থিতি না উপরের সব? সবথেকে বড় ব্যাপার হচ্ছে যদি ছাত্ররা যদি ক্লাসেই থাকে না, ঠিক আছে না? তাহলে আমরা ক্লাস কাকে দিয়ে করাবো? তো এটা তো থাকতে হবে। এটা কোনো আমাদের কোনো পরিবেশ নয়। বিশৃঙ্খলা ছাত্রছাত্রী যদি আমি শিক্ষক এজ এ যদি ঠিকঠাক থাকি তাহলে আমি বিশৃঙ্খলা ছাত্ররা কেন করবে? সেটা তো করতে পারবে না। কিন্তু যদি শিক্ষা উপকরণের লেক অফ যদি আমার টিচিং ম্যাটেরিয়ালস যদি আমার কম থাকে, যদি থাকে না, তাহলে ছাত্রদেরকে হয়তো আমি ভালো করে বোঝাতে পারছি না। বোঝাতে টিচিং ম্যাটেরিয়ালস ছাড়া যখন বোঝাবো, তখন ছাত্ররা হয়তো বুঝতে পারে না। আর যখন বুঝতে পারবে না তখন হয়তো আনইভেন একটা এনভায়রনমেন্ট সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। যদি টিএলএম এর অভাবে যদি আমি টিএলএম যদি এভেইলেবল থাকে, তাহলে কখনোই এই ধরনের পরিবেশ সৃষ্টি হবে না। আমি যা বুঝাবো ভালো করে বুঝালে ছাত্রছাত্রীরা বুঝতে পারবে। এখানে দেখুন টিএলএম সম্বন্ধে বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল সম্বন্ধে পুরো ডিটেইলস এখানে দেওয়া আছে কনসেপ্ট। আপনারা হয়তো ভিডিওটা পজ করে এই জিনিসটা পড়তেও পারেন। ক্লিয়ার? কিংবা আমি তো বললাম যে পিডিএফ অলরেডি এভেইলেবল আছে। আপনারা আমাদের অ্যাপে গিয়ে পিডিএফটা অবশ্যই আপনারা ডাউনলোড করতে পারবেন, অসুবিধা নেই। তারপর দেখুন ব্যাকরণ অনুবাদ পদ্ধতিতে কোন বিষয়ে জোর দেওয়া হয়? ব্যাকরণ অনুবাদ। হোয়াট ইজ এম্ফাসাইজড ইন দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড? তো গ্রামার ট্রান্সলেশন মেথডে কিংবা ব্যাকরণ অনুবাদ পদ্ধতিতে কোন বিষয়ের উপর বিশেষ করে জোর দেওয়া হবে? কোয়েশ্চেন নাম্বার 13। সাবলীলতা, উপযুক্ততা এবং নির্ভুলতা নাকি শোনার দক্ষতা? আমি আগেই বলেছিলাম যে গ্রামারের সময় ছাত্ররা কিন্তু বেশি ভুল করে, এরর করে। অর্থাৎ এখানে এরর এটা কারেক্ট আনসার হবে নির্ভুলতা। যাতে সে ভুল যাতে না করতে পারে। তার মধ্যে অ্যাকুরেসি যেন থাকে। ওই জিনিসটা আমাদেরকে বিশেষ করে গ্রামার ট্রান্সলেশন মেথডে দেখতে হবে। নির্ভুলতা গ্রামার অনুবাদ পদ্ধতিটা ক্লাসিক্যাল সময় থেকে ব্যবহার করা একটি প্রাচীন পুরানো শাস্ত্রীয় পদ্ধতি। এটা নির্ভুলতার উপর দৃষ্টি নিবদ্ধ করে। একটা কনসেপ্ট মনে রাখবেন। অ্যাকুরেসি দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড ইজ অ্যান ওল্ড ক্লাসিক্যাল মেথড ইউজড সিন্স ক্লাসিক্যাল টাইমস। অর্থাৎ অনেক পুরোনো দিন থেকে কিন্তু সেই গ্রামার ট্রান্সলেশন মেথডটা আমাদের ইউজ হচ্ছে। ফোকাসেস অন অ্যাকুরেসি যেটা নির্ভুলতার উপর বেস করে বা ফোকাস করে সেটা তৈরি হয়েছে এবং চলছে। আচ্ছা, ব্যুৎপত্তি হলো একটি, অর্থাৎ এটমোলজি। এটমোলজি কিংবা ব্যুৎপত্তি। ব্যুৎপত্তিটা সেটা কি স্যার? তো এটা হচ্ছে মনে রাখবেন এটা কারেক্ট আনসার হবে দ্য সায়েন্স অফ নোয়িং দ্য অরিজিন অফ ওয়ার্ডস। অর্থাৎ শব্দের উৎপত্তি জানার যে বিজ্ঞান এটাকে বলা হয় ব্যুৎপত্তি। অর্থাৎ কোথা থেকে সৃষ্টি হলো? ব্যুৎপত্তি মানে কোথা থেকে সৃষ্টি হলো? অর্থাৎ শব্দের উৎপত্তিটা কোথা থেকে সৃষ্টি হলো এটা জানার যেটা বিজ্ঞান, যে সায়েন্স রয়েছে সেটা হচ্ছে এটমোলজি। এই দেখুন ব্যুৎপত্তি হলো ভাষা বিজ্ঞানের একটি শাখা যা শব্দের ইতিহাস কিংবা উৎসের সাথে উৎস মানে কোথা থেকে আসলো। Etymology is a branch of linguistics that deals with the history and origin of words. Origin of words কোথা থেকে শব্দটা আসলো? আমরা বলি না যে সাইকোলজি অরিজিনেটেড ফ্রম, ঠিক আছে? মরফোলজি অরিজিনেটেড ফ্রম, ল্যাঙ্গুয়েজ স্কিল দ্য টার্ম ইজ ইউজড ফ্রম। কোথা থেকে আসলো? এটাকে বলা হয় কি? এটমোলজি বা ব্যুৎপত্তি। তরুণ শিক্ষার্থীদের কাছে এবারের প্রশ্নটা হচ্ছে, তরুণ শিক্ষার্থীদের কাছে গল্প বলা মূলত তাদের কোন ক্ষেত্রে উন্নতি ঘটায়? In which area does storytelling improve young learners? কারেক্ট আনসার কি হবে? কমেন্ট বক্সে আপনারা জানান। কারেক্ট আনসার কি হতে পারে? তরুণ শিক্ষার্থীদের কাছে গল্প বলাটা মূলত তাদের কোন ক্ষেত্রের উন্নতি ঘটাতে পারে? কোয়েশ্চেন নাম্বার 15। লেখার দক্ষতা, কথা বলার দক্ষতা, শোনার দক্ষতা, এছাড়া গল্প বলাও শিশুদের একটি ভালো চরিত্র গঠনে সাহায্য করে। রাইটিং স্কিল, স্পিকিং স্কিল, লিসেনিং স্কিল না স্টোরি টেলিং স্কিল? তরুণ শিক্ষার্থীদের কাছে গল্প বলা। একজন শিক্ষক কি করছেন? তিনি তরুণ শিক্ষার্থীদের সঙ্গে তিনি গল্প বলছেন। তাদের সঙ্গে রেখে তিনি গল্প বলছেন একজন শিক্ষক। তো এই তাদের সঙ্গে যখন আপনি গল্প বলছেন, তখন এই শিক্ষার্থীদের কি ধরনের বেনিফিট হতে পারে বলে আপনি মনে করেন? নিশ্চয় আমি গল্প বলছি তো আপনারা শুনছেন। আপনারা শুনছেন। আপনারা কি করছেন? লিসেন করছেন। ঠিক আছে? আপনারা শুনছেন বা লিসেনিং করছেন। এই ক্ষেত্রে আপনাদের লিসেনিং স্কিল কিংবা
শোনার দক্ষতা বা আমরা বলতে পারি আপনার শ্রবণ দক্ষতা কি হবে? বৃদ্ধি হবে। আমি বলছি তার মানে তো আপনি শুনছেন। তার মানে লিসেনিং স্কিল বা শ্রবণ দক্ষতা এখানে বৃদ্ধি হবে। এবার দেখি ব্যাকরণ শিক্ষার সূচনায় ছাত্রছাত্রীদের কি ধরনের ব্যাকরণ শেখাবার উপর গুরুত্ব আরোপ করতে হবে? What type of grammar should be emphasized in teaching students at the beginning of grammar education? ব্যাকরণ শিখার সূচনায় যখন আমরা তাকে গ্রামার শিখাতে যাচ্ছি একদম বিগিনিং একদম শুরুয়াতে, গ্রামার শিখানোর শুরুয়াতে ছাত্রছাত্রীদের কি ধরনের ব্যাকরণ শিখানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে হয়? Theoretical grammar, practical grammar, both theoretical and practical, neither theoretical nor practical. এবার দেখুন মানে সবসময় মনে রাখবেন যে জিনিসটা আমরা কি করতে পারি হাতে কলমে তাকে শেখাতে পারি। ব্যবহারিক পদ্ধতিতে এমন একটা পদ্ধতি শিখাবো, এমন একটা মেথড শিখাবো, এমন একটা জিনিস তাকে শেখাবো যেটা সে দৈনন্দিন জীবনে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারে বা তার ব্যবহারিক জীবনে কাজে লাগতে পারে। অর্থাৎ ব্যবহারিক দিক দিয়ে যখন আমি তাকে শেখাবো তখন জিনিসটা তার কাছে অনেক বেশি মনে থাকবে। তার জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। সুতরাং ব্যবহারিক ব্যাকরণ বা এই প্র্যাকটিক্যাল গ্রামার এটা হবে কারেক্ট আনসার। শিক্ষা সহায়ক উপকরণগুলিকে মোট কয়টি ভাগে ভাগ করা হয়? ইন হাউ মেনি ক্যাটাগরিজ আর টিচিং এইডস ডিভাইডেড? তো আমরা জানি মূলত কয়টা ভাগে ভাগ করা হয়? ৩ টা ভাগে। শিক্ষা সহায়ক উপকরণ যেগুলো আছে অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস গুলাকে আমরা ৩ টা ভাগে ভাগ করতে পারি। এবার আপনারা বলবেন কি, কি? একটা হচ্ছে কি দেখুন, একটা হচ্ছে ভিজুয়াল এইডস মানে যেটা দৃশ্যশ্রাব্য যেটা দেখা যায়। একটা হচ্ছে যেটা শোনা যায় যেমন রেডিও। আরেকটা হচ্ছে যেটা শোনাও যায় এবং দেখাও যায়। অডিও ভিজুয়াল একটা হলো ভিজুয়াল এইডস, একটা অডিও এইডস, একটা হচ্ছে অডিও ভিজুয়াল। ক্লিয়ার না? এই দেখুন এখানে ৩ টা দেওয়া আছে সম্ভবত। হ্যাঁ, দেওয়া আছে। এই দেখুন একটা দেওয়া হচ্ছে শ্রবণযোগ্য উপকরণ যেটা দিয়ে আমরা শুধু শুনতে পারি যেমন রেডিও, টেপ রেকর্ডার, অডিও ক্যাসেট, সিডি প্লেয়ার, মাইক্রোফোন এগুলো হচ্ছে শ্রবণযোগ্য উপকরণ। এগুলো দিয়ে শুধু শোনা যায় যেমন অডিটরি ম্যাটেরিয়ালস। আরেকটা হচ্ছে দর্শনযোগ্য যেটা আমরা কি করতে পারি? দেখতে পারি বা ছাত্রদের দেখাতে পারি। যেমন আছে পোস্টার, পিকচার, চার্ট, গ্লোবস, various models, map, magazine, journal, various types of board, textbook, newspaper, slide projector, ওভারভিউ প্রজেক্টর, ওভারহেড প্রজেক্টর এগুলো ছাত্রদের শুধুমাত্র আমরা দেখাতে পারি দর্শনযোগ্য। আরেকটা হচ্ছে কি দেখুন ৩ নম্বরটা কি শ্রবণ দর্শন অর্থাৎ শুনতেও পায় এবং দেখতেও পায়। যেমন যদি আমরা ফর এক্সাম্পল বলি তাহলে টেলিভিশন, চলচ্চিত্র, ক্লিয়ার না? কোথায় আছে যেমন টেলিভিশন, ফিল্ম, ডিভিডি, মনিটর, কম্পিউটার, ল্যাপটপ, মাল্টিমিডিয়া। এগুলা সবগুলা কি হয়? দেখাও যায়, শোনাও যায়। এগুলা শুধুমাত্র দেখা যায় এবং এগুলা শুধুমাত্র শোনা যায়। এই ৩ ধরনের টিএলএম জেনারেলি রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। প্রশ্ন আসতে পারে হঠাৎ যে পত্র-পত্রিকা, পোস্টার, ছবি, মডেল, গ্লোব এইগুলা কি ধরনের উপকরণ? তো আপনি মনে রাখবেন এগুলা হচ্ছে দর্শনযোগ্য উপকরণ বা ভিজুয়াল এইডস কিংবা ভিজুয়াল ম্যাটেরিয়ালস। ক্লিয়ার? এবার ভাষা পদ্ধতি বা ল্যাঙ্গুয়েজ মেথড বলতে কি বোঝায়? ল্যাঙ্গুয়েজ মেথড রেফার্স টু question number 18 teaching textbook according to the curriculum. আচ্ছা, teaching grammar through conversation and discussion, showing various application of grammar in the language while teaching literature, analysis of specific formula. Correct answer কি হবে? question number 18 পাঠ্যক্রম অনুসারে পাঠ্যপুস্তক সহ পড়ানো। আচ্ছা, বার্তালিপি, কথাবার্তা ও আলাপ আলোচনার মাধ্যমে ব্যাকরণ শিক্ষা। ল্যাঙ্গুয়েজ মেথড বলেছে ভাই, ল্যাঙ্গুয়েজ মেথড ভাষা পদ্ধতি। সাহিত্য পড়াতে, পড়াতে ভাষার মধ্যে ব্যাকরণের নানা প্রয়োগ দেখানো অ্যাপ্লিকেশন। আমরা ছাত্রদেরকে এপ্লাই করা শেখাবো যে ভাষার মধ্যে থেকে সাহিত্য পড়াতে, পড়াতে ভাষার মধ্যে ব্যাকরণকে কিভাবে এপ্লাই করতে হয়। অ্যাপ্লিকেশন অফ দ্য গ্রামার ইন দ্য ভেরিয়াস অ্যাসপেক্টস ইন দ্য টিচিং লিটারেচার। এটা হবে কারেক্ট আনসার অপশন নাম্বার সি। শিকনের সবচেয়ে প্রথম কথাটি কি? দ্য ভেরি ফার্স্ট থিং ইন লার্নিং ইজ। শিকনের সবচেয়ে প্রথম কথাটি কি? শিকনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, দৃঢ়তার সঙ্গে কথা বলতে পারা, সমস্ত বিষয়কে আত্মীয়করণ করা, সমস্ত বিষয়কে বর্জন করা। কোয়েশ্চেন নম্বর 19 এখানে দেখুন আমরা সব বিষয়কে কি বর্জন করি? সবাই সব কথাকে আমরা বর্জন করে নেই? মানে সব কি আমরা অ্যাবান্ডিং করি? না।
আমরা সব বিষয়কে আত্তীকরণ করি। যখন আমরা শিখি তখন শিক্ষণের ১ম কাজ হচ্ছে আমরা সব বিষয়কে আমরা আগে অ্যাসিমিলেটিং করি। অ্যাসিমিলেটিং অল সাবজেক্ট সমস্ত বিষয়কে আমরা কি করতে পারি? আত্তীকরণ করি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং এর চ্যাপ্টারে আপনারা খুব ভালো করে দেখেছেন। তো আজকের ক্লাসের এই সর্বশেষ প্রশ্ন, শিক্ষার্থীদের অনুবাদ শেখানোর জন্য নিচের কোন ভাবে পাঠ পরিকল্পনা করা যেতে পারে? ইন শিক্ষণ কৌশল, শিক্ষণ পদ্ধতি, উপকরণের ব্যবহার যখন আমরা শিশুদেরকে কোনো কিছু শেখাবো, তখন আমরা টিচিং স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারি, টিচিং মেথড ব্যবহার করতে পারি বা ম্যাটেরিয়ালস ব্যবহার করতে পারি। কারেক্ট। লার্নিং ইন্ট্রোডিউসড বিহেভিয়ারাল চেঞ্জ অফ দ্য স্টুডেন্ট, যখন ওই শিক্ষার্থীর কিছুটা শিখন হবে তখন তার আচরণের পরিবর্তন হবে। তারপর তার পূর্বজ্ঞান যাচাই করতে হবে। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অল অফ দেম বা উপরের সবগুলি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তো এই দেখতে পাচ্ছেন এই সবগুলোর আনসার কি আমি আগে বলেছিলাম যে আমাদের সহজগুরু ইউটিউবে আমাদের প্রতিদিন ক্লাস চলছে, আপনারা দেখতে পারেন। আমাদের সহজগুরু অ্যাপ রয়েছে, অ্যাপে আপনারা ক্লাসও পাবেন, মক টেস্ট পাবেন, ক্লাস, মক টেস্ট, তারপর নোটস, ঠিক আছে? লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট সবগুলা ডিটেইলস আপনারা পেইড কোর্স আপনারা এখানে পেয়ে যাবেন। তাছাড়া অনেকগুলা ফ্রিতে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তাছাড়া আমাদের সৃজন গুরুজি আরেকটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা যেমন দেখতে পাচ্ছেন ক্লাসটি। তো সৃজন গুরুজি ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিন আমরা ক্লাস প্রোভাইড করি বাংলা ভাষার জন্য গুরুত্বপূর্ণ সিলেবাস ভিত্তিক ক্লাস আমরা এক করে দিতে থাকি। তো আপনারা শুধুমাত্র একটু সময় দিন, দেখতে থাকুন এবং পরীক্ষায় একটা ভালো নম্বর নিয়ে আসুন। ঠিক আছে ভাই? তো আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। পরবর্তী অন্য একটা ক্লাসে খুব শিগগিরই আপনার সঙ্গে কথা বলব। জয় হিন্দ।